হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয়া আক্তার, অ্যাডভোকেট ফ্রম ঢাকা জজকোর্ট, ওনার অফ দ্য লট স্কুল। লট স্কুলের আজকের সেশনে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 অর্থাৎ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের তৃতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা 11 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আদালত সুনির্দিষ্ট প্রতিকারের আদেশ দিতে পারে। ওকে, সো লেকচার শুরু করা যায়। ওকে, শুরুতেই আমরা যে সেকশনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেকশন 12 অর্থাৎ ধারা 12। ধারা 12তে বলা হচ্ছে আদালত 4টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেয়া সম্পূর্ণ আদালতের ইচ্ছাধীন ক্ষমতা এবং আদালত টোটাল 4টি ক্ষেত্রে এই তার ইচ্ছাধীন ক্ষমতা অর্থাৎ বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। সেই 4টি ক্ষেত্র কি কি? একটা হচ্ছে আপনার ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, অর্থাৎ চুক্তিটি যদি সম্পূর্ণভাবে কোনো ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত থাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ক্ষতির মানদণ্ড নেই, অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ না দিলে যে ক্ষতিটা হবে সেই ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নেই, অর্থাৎ এত বড়ই ক্ষতি হয়ে যাবে সেটা নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। তৃতীয়ত হচ্ছে ক্ষতিপূরণ দ্বারা প্রতিকার সম্ভব নয়, অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ না দিলে ক্ষতিপূরণ দ্বারা অর্থাৎ যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা কোনো ধরনের কোনো ক্ষতিপূরণ দ্বারা প্রতিকার পাওয়া বা প্রতিকার দেওয়াটা সম্ভব নয়। চতুর্থ যে বিষয়টি বলা হচ্ছে আপনার ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ যদি না দেওয়া হয় তবে যে ক্ষতিটা হবে সেই ক্ষতিপূরণ মানে অপরপক্ষের কাছে সেই ক্ষতিপূরণটা পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তখন সেই ক্ষেত্রে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। তার মানে মোরওভার যে বিষয়টা বোঝা গেল যে এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেয়া না দেয়া এটা সম্পূর্ণ আদালতের ডিসক্রিশনারি পাওয়ার অর্থাৎ বিবেচনামূলক ক্ষমতা। আদালত তার ইচ্ছাধীন ক্ষমতায় এই 4টি গ্রাউন্ডে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন যদি তিনি উপযুক্ত মনে করেন। 4টি ক্ষেত্র কি কি? চুক্তিটি যদি সম্পূর্ণ বা আংশিকভাবে একটি ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত থাকে এবং চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ না দিলে যে ক্ষতি হবে সেই ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। তৃতীয় যে বিষয়টি হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার সম্ভব নয় এবং লাস্ট অন চতুর্থ যেটা বলা হচ্ছে যে ক্ষতিপূরণ পাবার কোনো ধরনের কোনো সম্ভাবনাই নেই। আরেকটি বিষয় যেটি এই ক্ষতিপূরণের বিষয়টি সাধারণত স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন না করার ফলে যে ক্ষতিটা হবে সেটা যদি ক্ষতিপূরণ দ্বারা প্রতিকার দেওয়া সম্ভব হয় তবে সেটা শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ক্ষতিপূরণ দ্বারা প্রতিকার দেওয়াটা পসিবল হবে শুধুমাত্র কি অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন না হলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ দ্বারা কোনোভাবেই পর্যাপ্ত ক্ষতিপূরণ দ্বারা প্রতিকার দেওয়াটা পসিবল নয়। তার মানে মোরওভার যে বিষয়টি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে ক্ষতিপূরণ দ্বারা প্রতিকার দেওয়াটা সম্ভব হবে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এই ক্ষতিপূরণ দ্বারা প্রতিকার দেওয়াটা সম্ভব নয়। ওকে, এরপর যেটা বলা হচ্ছে এই ক্ষেত্রে আপনার চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন না হলে যে পরবর্তীতে যে মামলাটা করা হবে সেই মামলাটা করতে হবে 1 বছরের মধ্যে, অর্থাৎ এর তামাদি মেয়াদ হচ্ছে আপনার 1 বছর। 1 বছরের মধ্যে আপনি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের যে আদেশটা সেটা বলবতের জন্য মামলাটা দায়ের করতে পারেন। কবে থেকে? যেদিন থেকে অস্বীকৃতির বিষয়টি জানবে, অর্থাৎ এই চুক্তিটি যে অস্বীকার করা হচ্ছে সেই অস্বীকৃতির বিষয়টি যেদিন থেকে জানা হবে সেদিন থেকে নিয়ে শুরু করে 1 বছরের মধ্যে কি করতে হবে? এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের যে মামলাটা সেটা করতে হবে এবং এই ক্ষেত্রে মোকদ্দমার মূল্যমানের উপর অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসটা দিতে হবে, অর্থাৎ মূল্যানুপাতিক হারে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসটা প্রদান করতে হবে। আর এই চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের যে আদেশটা সেই আদেশটা হচ্ছে আপনার আদেশাত্মক প্রতিকার। এক্ষেত্রে মোকদ্দমায় বাদীকে কিছু বিষয় প্রমাণ করতে হবে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে বিবাদীর সঙ্গে বাদীর, প্রথমত বিবাদীর সঙ্গে বাদীর একটি বৈধ চুক্তি হয়েছিল এবং বিবাদী চুক্তির যে শর্তটা সেই শর্ত অনুযায়ী কার্য সম্পাদন করতে পারেননি এবং অর্থাৎ তিনি কার্য সম্পাদনে অস্বীকৃতি জানিয়েছেন মাঝপথে এসে। এই ক্ষেত্রে যেটা হয়েছে এই অস্বীকৃতি জানানোর কারণে অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন না করার ফলে বাদীর অপরিণীয়
ক্ষতি হয়েছে, অবশ্যই তামাদির সময়সীমার মধ্যে অর্থাৎ 1 বছরের মধ্যে, অর্থাৎ যেদিন অস্বীকৃতি দেয়া হবে সেই অস্বীকৃতি জানানোর তারিখ থেকে পরবর্তী 1 বছরের মধ্যে অবশ্যই মামলাটা দায়ের করতে হবে। এর আগেই বলেছি যে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেওয়া পসিবল নয়, কিন্তু অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে অনেক সময় ক্ষতিপূরণ দ্বারা প্রতিকার দেওয়া সম্ভব। তার মানে যেটা বোঝা যাচ্ছে, স্থাবর বা অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্ভব, কিন্তু অস্থাবর সম্পত্তিটি অবশ্যই দুষ্প্রাপ্য বা আর্থিকভাবে মানদণ্ড নির্ণয় করা সম্ভব নয়। এরূপ ক্ষেত্রে এই অস্থাবর সম্পত্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব হবে। আর এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনটা মৌখিক চুক্তি, লিখিত চুক্তি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই ধারার অধীন অর্থাৎ এই ধারার আন্ডারে আদালত যে আদেশ, রায় বা ডিক্রি প্রদান করবেন তার এগেইনস্টে সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে আপিল, রিভিশন বা রিভিউ করতে পারেন। আশা করি আপনাদের কাছে 12 ধারাটা একদম ক্লিয়ার। তার মানে মোরওভার যে বিষয়টি বোঝা গেল যে 12 ধারায় আমরা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিষয়টি জানলাম, এবং এক্ষেত্রে আপনার 4টি ক্ষেত্রে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন, এবং চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশের যে মামলাটা সেটা কি করতে হবে, অস্বীকৃতি জানানোর তারিখ থেকে নিয়ে শুরু, অর্থাৎ বিবাদী অস্বীকৃতি জানানোর তারিখ থেকে নিয়ে শুরু করে পরবর্তী 1 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। ওকে, এবার আমরা যে ধারাটি দেখবো সেটি হচ্ছে ধারা 13 অর্থাৎ সেকশন 13। সেকশন 13 বলা হচ্ছে আপনার চুক্তির বিষয়বস্তু আংশিক বিলুপ্ত, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি কোনো ক্ষেত্রে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়ে থাকে এবং বাকি অংশটি যদি বাস্তবায়ন হয়ে থাকে, অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন হয়ে থাকে সেই ক্ষেত্রে, তবে সেই ক্ষেত্রে চুক্তির পুরোপুরি কার্য সম্পাদন অসম্ভব নয়। অর্থাৎ যেই অংশটুকু চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব সেই অংশটুকুর জন্য আদালত চাইলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। এই বিষয়টি আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হব ধারা 14 এবং ধারা 15 ক্ষেত্রে। ওকে, ধারা 14তে বলা হচ্ছে আপনার অসম্পাদিত অংশ যদি ক্ষুদ্র হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে আদালত ওই অসম্পাদিত অংশের জন্য ক্ষতিপূরণের প্রদানের আদেশ দিতে পারেন, এবং বাকি যতটুকু অংশ সম্পাদনযোগ্য ততটুকু অংশের জন্য কি করতে পারে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। আচ্ছা, আর 15 ধারাতে বলা হচ্ছে আপনার অসম্পাদিত অংশ যদি বড় হয়ে থাকে তবে সেক্ষেত্রে আদালত চাইলে কি করতে পারে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না। ওকে, আবার যদি আমি 13, 14 এবং 15 ধারাটা আপনাদের সাথে ক্লিয়ার করি। 13 ধারায় বলা হচ্ছে যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে যদি বিলুপ্ত হয়ে থাকে তবে সেক্ষেত্রে সম্পূর্ণভাবে চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন অসম্ভব নয়। ওকে, এই বিষয়টি 14 এবং 15তে বলা হচ্ছে ক্লিয়ার হবে। 14তে বলা হচ্ছে যে অসম্পাদিত অংশটি যদি ক্ষুদ্র হয়ে থাকে তবে সেই ক্ষুদ্র অংশের জন্য আদালত চাইলে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন, এবং বাকি যে সম্পাদিত অংশটুকু অর্থাৎ যতটুকু অংশ সম্পাদন যোগ্য ততটুকু অংশ আদালত সম্পাদনের চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে। এবং 15 ধারায় বলা হচ্ছে যদি অসম্পাদিত অংশের পরিমাণটি বৃহৎ হয়ে থাকে অর্থাৎ বড় হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না। আশা করি আপনাদেরকে আমি এই 13, 14 এবং 15 ধারার কনসেপ্টটি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা 16 ধারা অর্থাৎ সেকশন 16 দেখব। ওকে, সেকশন 16 এ বলা হচ্ছে আপনার স্বতন্ত্র চুক্তি সম্পাদন। এই বিষয়টি কি? ওকে, এই বিষয়টি হলো যখন চুক্তির কোনো একটি অংশের কার্য সম্পাদন করা সম্ভব হয় এবং তা চুক্তির বাকি যে অংশটুকু সেই অংশটুকু থেকে সম্পূর্ণ আলাদা, এবং বাকি যে অংশটি আছে সেই অংশটুকু কার্য সম্পাদন করা সম্ভব নয়। ওই যতটুকু অংশ সম্পাদন যোগ্য সেই সম্পাদন যোগ্য অংশটির জন্য কার্য সম্পাদনের চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। আচ্ছা, এই বিষয়টি কি? বিষয়টি হলো আপনার যখন চুক্তির একটি অংশ অর্থাৎ 2 বা ততোধিক অংশ রয়েছে সেই অংশের মধ্যে একটি অংশের
চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব এবং ওই অংশটি কি বাকি অংশটুকু থেকে সম্পূর্ণ আলাদা এবং বাকি যে অংশটুকুর কথা বললাম সেই অংশটুকু চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন সম্ভব নয়, তবে সেই ক্ষেত্রে আদালত এই পুরো অংশটির মধ্যে যতটুকু অংশ সম্পাদন যোগ্য শুধুমাত্র ততটুকু অংশ সম্পাদনের আদেশ দিতে পারেন, অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। অর্থাৎ এই 16 ধারার আন্ডারে উভয় পক্ষই কি প্রতিকার চাইতে পারেন। এক্ষেত্রে ক্রেতা কিনতে বাধ্য এবং বিক্রেতা বিক্রয় করতে বাধ্য। আশা করি 16 ধারাটা বুঝাতে পেরেছি আমি। 16 ধারায় স্বতন্ত্র চুক্তি সম্পাদনের কথা বলা হচ্ছে যে যখন কোনো ক্ষেত্রে কোনো একটি, দুই বা ততোধিক অংশ থাকে চুক্তির এবং সেক্ষেত্রে একটি অংশের চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব এবং বাকি অংশটি থেকে তা সম্পূর্ণ আলাদা এবং বাকি অংশটির চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয়, তখন সেই ক্ষেত্রে আদালত কি করতে পারে, তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ওই যেই অংশটুকু চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন সম্ভব শুধুমাত্র ততটুকু অংশের জন্য চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন এবং এক্ষেত্রে ক্রেতা কিনতে বাধ্য এবং বিক্রেতা বিক্রয় করতে বাধ্য, অর্থাৎ উভয়ই পক্ষই এক্ষেত্রে প্রতিকার চাইতে পারেন। আচ্ছা, তাহলে মোর ওভার যে বিষয়টি বুঝলাম আমরা, 13তে বলা হচ্ছে যে আংশিক অংশ, ঠিক আছে, অর্থাৎ আংশিক অংশ বিলুপ্তের যে বিষয়টি। 14তে বলা হচ্ছে ছোট অংশটুকু, ঠিক আছে, অর্থাৎ অসম্পাদিত অংশ যদি ছোট হয়ে থাকে, ক্ষুদ্র হয়ে থাকে। 15তে বলা হচ্ছে বড়, অর্থাৎ অসম্পাদিত অংশ যদি বৃহৎ বা বড় হয়ে থাকে। আর 16তে বলা হচ্ছে আপনার স্বতন্ত্র চুক্তি সম্পাদন। আশা করি আপনাদের কাছে এই 13, 14, 15, 16 বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ 12 ধারায় বলা হচ্ছে আপনার 4টি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। 13 ধারা হচ্ছে যদি আংশিকভাবে বিলুপ্ত হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিষয়টি কিরকম হবে সেটি বলা হয়েছে। এই 13 ধারার বিষয়টি আলাদাভাবে বোঝানো হয়েছে 14, 15 এবং 16তে। 16তে বলা হচ্ছে স্বতন্ত্র চুক্তির কথা, 14তে বলা হচ্ছে ছোট অংশের কথা এবং 15তে বলা হচ্ছে বড় অংশের কথা। আশা করি আপনাদের কাছে এই 12 থেকে 16 ধারা পর্যন্ত একদম ক্লিয়ার।